শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানডে লাইভ অ্যাট 9 PM এর আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের সাথে আছেন বিজ্ঞাপনী সংস্থা আলোর প্রতিষ্ঠাতা সরোয়ার বিন ইব্রাহিম। আজকে আমরা ওনার কাছ থেকে ওনার প্রতিষ্ঠানের কিছু উদ্ভাবনের গল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানবো। আপনারা যারা লাইভ স্ট্রিমিংতে সংযুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনাদের যে কোনো জিজ্ঞাসা, উদ্যোক্তা বিষয়ক যে কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে তাহলে আপনারাও কমেন্ট বক্সে লিখতে পারেন। আমাদের আমন্ত্রিত অতিথি সেটির উত্তর দেবার চেষ্টা করবেন। তো আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সরোয়ার ভাইকে। সরোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই প্রোগ্রামে আনার জন্য, লাইভে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন আছেন অবশ্যই ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো সরোয়ার ভাইয়ের সাথে আমার আসলে সৌভাগ্যক্রমে জাহাঙ্গীরনগরে মাস্টার্স করতে গিয়ে পরিচয়, এবং ভাই অনেক চমৎকার একজন মানুষ এবং সবার সাথে খুব সহজেই মিশে যেতে পারেন এরকম একজন মানুষ। তো পরবর্তীতে যখন ফেসবুকে আমি ওনার অ্যাক্টিভিটিগুলো যখন দেখি, তো উনি আলো নামে একটা একটা বিজ্ঞাপনী সংস্থা আছে ওনার, এবং উনি বিভিন্ন রকম কাজ করছেন। এবং পরবর্তীতে ওনার একটি অ্যাচিভমেন্টের ঘটনা আমার সামনে আসে, যে কারণে আমি আসলে আরো বেশি অনুপ্রাণিত হই ওনার কাজকর্মে, এবং আমার মনে হয় যে এই গল্পটা আসলে সবার সামনে আসা উচিত। তো প্রথমে ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে আলোর আমরা সাধারণত যে দেখি যে নামগুলো হচ্ছে প্রথমটা ক্যাপিটাল থাকে, পরেরগুলো হচ্ছে স্মল থাকে। তো আপনার এই আলোর সবগুলোই যে ক্যাপিটাল, মানে এটার কারণটা কি? এটা আসলে আমি অনেক অনুসন্ধান করবার চেষ্টা করেছি। তো আশা করছি আজকে আমি সহ দর্শকরা সবাই জানতে পারবে। তো আলো আসলে মূলত কি, আপনি সেই সম্পর্কে যদি আমাদের একটা শুরুতে একটা ধারণা দেন। আলো নামটা হচ্ছে মানে মোটামুটি একটা লম্বা নামেরই একটা শর্টকাট বলতে পারেন। তো আমাদের প্রথম যে এ বলতে আমাদের বিজনেসের সর্বপ্রথম যে ধাপটা অ্যাডভার্টাইজিং, এইটা নিয়ে আমরা মানে শর্ট করেছি এ। পরবর্তী এটা হচ্ছে অ্যাওয়ারনেস, সতর্কতা বিষয়ক কথাবার্তা। এবং তারপরে হচ্ছে এল। এল বলতে আমরা লার্নিং বা শিক্ষামূলক বিষয় নিয়ে কাজ করি, এই জন্য দেওয়া। এবং লাস্ট হচ্ছে অপরচুনিটি। তো আমাদের এই জায়গাতেই বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও প্রচার করা হয়, তারপর হচ্ছে অ্যাওয়ারনেস মূলক ভিডিও প্রচার করা হয়, বিজ্ঞাপন প্রচার করা হয়। তো এই স্পেসটা আমাদের মানে প্রত্যেকের জন্য হচ্ছে কোনো একটা কোম্পানিকে গ্রো করার জন্য অপরচুনিটি, কারণ কোনো কিছু শেখার জন্য অপরচুনিটি। তো এই জন্য আমরা লাস্টে অপরচুনিটি দিয়ে টোটালি আলো নামটা দিয়েছি। আচ্ছা, খুবই মানে একটা কি বলবো যে চমৎকার একটা নামকরণ, এবং অনেক অনুপ্রেরণামূলক সবার জন্যই। তো আহ, এই যে আলোর যাত্রাটা আসলে কিভাবে শুরু হয়, এবং কোন পর্যায়ে এসে আপনার মনে হলো যে আমি নিজে একটা প্রতিষ্ঠান শুরু করব, এবং সেই এবং তারপরে আপনি এতদূর পর্যন্ত এসেছেন, আহ, সেই শুরুর গল্পটা যদি আমাদের উদ্দেশ্যে একটু বলেন। আচ্ছা, তো আমাদের জার্নিটা যদি বলতে হয় তাহলে বলা যায় যে আমরা 2018 সাল থেকে জার্নি শুরু করি। আর এই জার্নির চিন্তাটা আসে ঠিক রাত 3টায় বলতে পারেন। তাও আমার মাথায় না, আমাদের মানে কোম্পানির চেয়ারম্যান যিনি শুভজিৎ, উনার মাথা থেকে। তো উনার এই প্ল্যান থেকে আস্তে আস্তে আমরা দেখা যাচ্ছে ভার্সিটির কিছু ফ্রেন্ড মিলে মিটিং এর মাধ্যমে আমাদের বিভিন্ন প্ল্যানিং গ্রোথিং সম্পর্কে আলোচনা করতে করতে আমাদের মাথায় এটার একটা স্ট্রাকচার ক্রিয়েট করার চেষ্টা করি আর কি। তো এই স্ট্রাকচার থেকেই এক সময় হচ্ছে আমরা বিভিন্ন ভেঞ্চারের সাথে যোগাযোগ করি, বা হচ্ছে বাস কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করি। হ্যাঁ, এখানে অবশ্যই একটা বাস কোম্পানির নাম আমাকে বলতে হয়, যার নাম হচ্ছে প্রান্তিকা। তো ওনার চেয়ারম্যানের সাথে মানে ওই এই কোম্পানির চেয়ারম্যানের সাথে আমাদের প্রথম কথাবার্তা হয়। তো উনি আমাদেরকে হচ্ছে যথেষ্ট সাপোর্ট দিয়েছিলেন আমাদের কাজ কর্মগুলোর ব্যাপারে। আর এই যে যাত্রা শুরু করি, তার পরবর্তী সময়ে হচ্ছে জাপানিজ বিজনেস ইনকিউবেটরে হচ্ছে আমরা অফিস নেই। এই অফিস থেকে আমরা আমাদের কাজগুলো আস্তে 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 স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করি। তো আমাদের এই কাজে আমরা 10 জন মেম্বারের মাধ্যমে একটা টিম ক্রিয়েট করি আর কি। তো এই
4 জন টিম নিয়ে আমাদের মানে প্রত্যেকটা কাজ পার্ট বাই পার্ট ভাগ করে আমরা করে থাকি। তো এই টিমের মধ্যে বলতে পারেন আমাদের সকল ধরনের কাজের মানুষ আছে। আই মিন আইটি সেক্টর থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে, হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল, কোনো কিছুই আমরা বাদ রাখি না। আচ্ছা, খুব চমৎকার। আপনার একটা টিম আছে। তো এখন আপনার কাছে আমি একটু জানতে চাই যে আলো মূলত কোন অ্যাক্টিভিটিটা দিয়ে শুরু করে, এবং বর্তমানে আপনাদের রানিং কি কি প্রজেক্ট আছে এই সম্পর্কে আমাদের সবার উদ্দেশ্যে যদি একটু ধারণা দেন। এবং আমি সাথে সাথে কিছু ভিজুয়ালসও দেখানোর চেষ্টা করব, যাতে করে দর্শকদের জন্য এটা বুঝতে বা ইন্টারেক্ট করতে সুবিধা হয়। তো কি কি বর্তমানে আপনাদের কর্মকাণ্ড চলছে সেই বিষয়ে আমাদের যদি একটু বলেন। তো আমাদের কর্মকাণ্ডের প্রথম যে ধাপটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে আপনার বাসে বিজ্ঞাপন দিয়ে। কারণ হচ্ছে আমরা মানে আমাদের কলেজ লাইফ বা ভার্সিটি লাইফ যেটা ছিল বাসা থেকে যথেষ্ট দূরে, যার কারণে বাসে জার্নি করতে আমাদের একটা লং টাইমের প্রয়োজন হতো। তো এই সময়টাকে আমরা বাংলাদেশের পরিস্থিতিতে মিনিমাইজ করা সম্ভব হবে না বলেই এটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তা করেই প্রথম মাথায় আসে যে আমরা কিভাবে মানে এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারি, মানুষকে শিখাতে পারি, সতর্ক করতে পারি। তো এটা দিয়ে আমরা প্রথম স্টেপ শুরু করি। আর এই স্টেপ শুরু করার পর থেকে আমরা স্টেপ বাই স্টেপ মানে প্রথম একটা গাড়ি দিয়ে আমাদের কাজ শুরু হয়, তারপর 5টা গাড়িতে, তারপর আমাদের 20টা গাড়ি, 40টা গাড়ি, এখন আমাদের 100+ গাড়ি আছে। তার পরবর্তীতে আমরা যেটা করছি যে আমরা বিভিন্ন ধরনের বুস্টিং অ্যাড নিয়ে কাজ করছি। এরপরে হচ্ছে আমাদের একটা মানে বলতে পারেন মানে ডিজিটাল নোটিশ বোর্ড আছে, যেটাকে আমরা আলো স্মার্ট বোর্ড হিসেবে সবার কাছে সেল করে থাকি। এর একটা সাবস্ক্রিপশন ফিও আছে বলতে পারেন। তো এই আমি হ্যাঁ সরোর ভাই, আমি এই আপনার এই ভিজুয়ালগুলো একটু দেখাতে চাচ্ছি সবার উদ্দেশ্যে, যে আপনারা যে গাড়িতে যে কাজটা করছেন, যে মূলত তো বিজ্ঞাপন প্রচারের জন্য আপনারা হচ্ছে একটা স্ক্রিন দিচ্ছেন এবং ওখানে হচ্ছে আপনার বিজ্ঞাপন যাচ্ছে স্ক্রল হিসেবে, এরকমই তো মূলত। এই এই ছবিটা নিয়ে যদি একটু বলেন, মানে এই ছবিটা কখন বা কোন পরিপ্রেক্ষিতে তোলা? এই ছবিটা 2019 সালের প্রথম দিকে। আর এই ছবিটাতে দেখা যাচ্ছে যে আমাদের মানে টিমেরই 4 জন কাজ করছে, 3জন হার্ডওয়্যার রিলেটেড, একজন সফটওয়্যার রিলেটেড ওয়ার্কিং। আর এই ছবিটা রাত 3টা থেকে 4টার দিকে তোলা। মানে কারণটা হচ্ছে বাসগুলো সব দিনে রানিং থাকে, আর দিনে যখন রানিং থাকে তখন কাজ করা পসিবল হয় না। তো আমরা এই কাজগুলো সম্পূর্ণ রাত 12টার পর থেকে সকাল 7টা 6টা এই সময় পর্যন্ত করে থাকি। আর এটাও এর মধ্যকার কোনো একদিন কাজের সময় তোলা আর কি। আচ্ছা, আরেকটা প্রোডাক্টের কথা আপনি বলছিলেন যে আপনাদের ডিজিটাল ব্যানার, ডিজিটাল স্মার্ট বোর্ড, এটা সম্পর্কে যদি একটু বলেন। এখানে 3টা বোর্ড আমরা দেখতে পাচ্ছি। এই নোটিশ বোর্ড সম্পর্কে বলতে গেলে দেখা যাচ্ছে কি আমাদের স্কুল, কলেজ বা ভার্সিটিতে আমরা নোটিশ বোর্ড দেখে থাকি, যেখানে হচ্ছে বিভিন্ন কাগজ দিয়ে আমাদের নোটিশ লিখে দেওয়া হয়ে থাকে। তো আমাদের মাথায় আসে এটাকে কিভাবে আরো ডিজিটালাইজ করে বা স্মার্টলি মানুষের কাছে বা স্টুডেন্টদের কাছে শো করা যায়, অফিসে বা হসপিটালে, যে কোনো জায়গায় এটা আমরা শো করতে পারি। তো আমাদের এই সিস্টেমটাতে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বসে মানে স্কুলের একজন প্রিন্সিপাল হোক বা টিচার হোক, উনি খুব সহজেই ওনার যে কোনো নোটিশ স্ক্রিনে শো করতে পারেন। সেটা হতে পারে ভিডিও, হতে পারে কোনো পিকচার বা পিডিএফ। এখানে এছাড়াও আরো কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে স্ক্রিনের উপরে আমরা যেরকম মনিটর বা টিভি চ্যানেলে একটা লোগো দেখি, টিভি চ্যানেলের এখানে উনি ওনার কোম্পানি বা স্কুল বা কলেজের লোগোটা ইউজ করতে পারবেন। নিচে স্ক্রলিং সিস্টেম আছে, উনি যে কোনো কিছু লিখে দিলে সাথে সাথে স্ক্রলিং হতে থাকবে। আর এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে 3টি হচ্ছে আপনার ড্যাফোডিল গ্রুপের ইউজ করছে। একটা হচ্ছে ড্যাফোডিল সিএসসি বিল্ডিং এর নিচে, একটা হচ্ছে আপনার ড্যাফোডিলের অ্যাকাউন্টস বিল্ডিং এর নিচে, একটা হচ্ছে ডিএসএ ভবন। আর অপরটি ছবি আমরা দিতে পারিনি, এই ছবিটাতে হচ্ছে আপনার আমরা ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের বেলি রোড শাখায় যে কোচিং সেন্টার আছে টিচারদের, ওখানে ইউজ করছেন ওনারা। আচ্ছা, মানে তার মানে হচ্ছে যেটা আমি বুঝতে পারলাম যে আমরা তো নরমালি ডিজিটাল বোর্ড বা নোটিশ বোর্ড যেগুলো দেখে থাকি, বিল বোর্ড যেগুলো বলি, ডিজিটাল বিল বোর্ড দেখা যায়,
তো আপনারা যে সুবিধাটা দেখছেন যে যে কোনো জায়গায় বসেই সে এটাকে পরিবর্তন করতে পারছে বা যে কোনো একটা মেসেজ দিয়ে দিতে পারছে তখন স্ক্রিনে। খুবই চমৎকার আর একটা ব্যাপার। আরো কিছু কথা বলতে চাই এই দুটা জি। প্রজেক্টের ব্যাপারে, যে আমাদের বাস্তব বিজ্ঞাপন বলেন বা হচ্ছে এই ডিজিটাল নোটিশ বোর্ড বলেন, এই দুটো জিনিসই সম্পূর্ণ কিছু আমাদের নিজস্ব ক্রিয়েট করা। আই মিন, যদি বলতে হয়, এর হার্ডওয়্যার সিস্টেমের বিভিন্ন চিপ থেকে সার্কিট থেকে শুরু করে আমরা চায়না থেকে আনাচ্ছি, বাট সব অর্গানাইজেশন মানে অর্গানাইজ করে যে প্রোডাক্টটা ফুললি ক্রিয়েট করা, এটা সম্পূর্ণ আমাদের টিমটা করছে। এবং বাইরের কোনো এমপ্লয়ি রেখে না, ফুললি আমাদের 10 জনের টিম থেকে। এছাড়া যে স্মার্ট বোর্ড সিস্টেম, এইটাও সম্পূর্ণ আমাদের টিম ক্রিয়েট করে। আর যে সফটওয়্যার সিস্টেমটা দিয়ে মানে যে কোনো ভাবে কন্ট্রোল করা যায়। তা আমাদের যে আলো অ্যাপস আছে, এই অ্যাপস এর মাধ্যমে অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল দুই ধরনের সিস্টেম আছে। ইউজার প্যানেলটা মেইনলি ক্লায়েন্টদের জন্য, যারা হচ্ছে বিজ্ঞাপন দিয়ে থাকে। তো এই বিজ্ঞাপন প্রচার করলে দেখা যাচ্ছে উনি যে কোনো জায়গায় বসে অ্যাপস এর মাধ্যমে দেখতে পাবেন কোন বাসটা ঠিক কোথায় আছে, বাস নাম্বার কত, বাসের নাম কি, এমনকি হচ্ছে বাসটাতে ঠিক ওই মুহূর্তে কোন বিজ্ঞাপন চলছে, এবং মান্থলি ডাটা, উইকলি ডাটা, ডেইলি ডাটা এবং বাসলি ডাটা পর্যন্ত উনি দেখতে পাবেন যে ঠিক কোন বাসে ওনার বিজ্ঞাপন কয়বার চলছে, বা কোন বাসে মান্থলি কতবার চলেছে, উইকলি কতবার চলেছে, এইভাবে। আর আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা যে কোনো সময় টিভি চ্যানেলে যেভাবে ডাইরেক্ট ব্রডকাস্ট করা হয়, আমরা চাইলেই যে কোনো কিছু ব্রডকাস্ট করতে পারি। এবং বাসে যেই অন অফ যে সিস্টেমটা, এই অন অফ সিস্টেমটা পর্যন্ত আমাদের অফিস থেকে আমরা কন্ট্রোল করে থাকি। আই মিন, বাসে বসে কোনো ব্যক্তি বা হচ্ছে ড্রাইভার কোনোভাবেই অন অফ করতে পারবে না, সম্পূর্ণ আমাদের অফিস থেকে। আচ্ছা, তো আপনাদের বর্তমানে আসলে মানে টিমে সদস্য কিরকম আছে, কতজন আছে, বা তাদেরকে যদি একটু পরিচয় করে দিতে চান। এবং পাশাপাশি আমি একটা ছবি আমার কাছে আছে, এটা আমি একটু দেখাতে চাই। এখানে আচ্ছা, বোধহয় আপনাদের মেম্বাররা আছেন, একটু যদি বলেন। জি, এই ছবিটাতে হচ্ছে আমাদের ফুল যে টিমটা, এখানে টিমটা আছে। প্রথমেই আমি বাম দিক থেকে পরিচয় করিয়ে দিই। বাম দিক থেকে হচ্ছে শ্যাম্য সরকার, ও হচ্ছে আপনার আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট দেখছে। তারপর হচ্ছে আপনার শিহাব, উনি হচ্ছে আপনার সফটওয়্যার ডিপার্টমেন্টে আছে। তারপর হচ্ছে আমাদের চেয়ারম্যান শুভজিৎ। তারপর হচ্ছে সিইও বলতে পারেন, উনি হচ্ছে আরাফাত সোহাগ। দেন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি মাঝখানে, আমি তো সরওয়ার বিন ইব্রাহিম, এমডি হিসেবে আছি। নেক্সট হচ্ছে পিয়াস, ও সফটওয়্যার ডিপার্টমেন্টে। এরপরের অতনু, ও হচ্ছে আপনার হার্ডওয়্যার ডিপার্টমেন্টে আছে। তারপর হচ্ছে সাইফুল, ও হচ্ছে আপনার ট্রেজারিং বা হচ্ছে ফিনান্সে আছে। তারপর যিনি আছে উনি হচ্ছেন সাজ্জাদ, উনি হার্ডওয়্যার ডিপার্টমেন্ট হেড। আর দেন হচ্ছেন আপনার তাপস। তাপস হচ্ছে আপনার সফটওয়্যার ডিপার্টমেন্ট দেখছে। তো আমাদের এই 10 জনের টিমটা নিয়েই আমরা মূলত প্রথম অবস্থা থেকে কাজ করে যাচ্ছি। আর এই ওয়ার্কিং টিম নিয়ে বলতে পারেন আমাদের সকল ধরনের মানে পতন বলতে পারেন বা হচ্ছে সফলতা বলতে পারেন, সবকিছুই সুখ দুঃখ আমরা শেয়ার করেই এই কোম্পানিটাকে দাঁড় করাচ্ছি। আচ্ছা, তো এই সব মানে আমরা সবার সাথে পরিচিত হলাম। তো এই সফলতা বলবো বা এই জার্নিটা বলবো, তো এই যাত্রার গল্পটা তো আমরা শুনলাম। তো এই যাত্রার পথে তো আসলে বিভিন্ন সবসময় যে ভালো যায় তা তো না, মাঝে মাঝে বিভিন্ন খারাপ পরিস্থিতি আছে এবং অনেক কিছু অতিক্রম করতে হয়। তো এরকম যদি আমাদেরকে সাথে কিছু শেয়ার করেন যে আপনাদেরকে কিরকম কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। কারণ এটা আমি জানতে চাচ্ছি, কারণ হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হবেন বা চিন্তা করছেন যে কিছু একটা উদ্যোগ নিবেন, তো তাদের জন্য আসলে এটা একটা শিক্ষা হতে পারে যে আপনারা কিভাবে সেই কঠিন পরিস্থিতি ওভারকাম করে আজকের এই অবস্থানে এসেছেন। তো এরকম যদি কিছু থাকে আমাদের সাথে যদি শেয়ার করেন। প্রত্যেক জিনিসেরই পিছনেই কিছু না কিছু মানে প্রেশার তো থাকবেই, এটা স্বাভাবিক। তো আমাদের এখানে অবশ্যই ছিল। আর এর ভিত্তিতে দেখা যাচ্ছে প্রথম অবস্থা থেকেই শুরু করি। যখন আমরা নিজেরা কিছু কিছু করে ফান্ড দিয়ে 5টা ডিভাইস মানে বাসে শুরু করতে যাই, তখন দেখা যাচ্ছিল কি আমাদের ফান্ডিং এর একটা মানে চাপ সৃষ্টি হয়। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমাদের 1 থেকে 1.5 লাখ টাকা ফান্ডিং, কিন্তু আমাদের শর্ট পড়ে যাচ্ছে। তো আমাদের মানে টেস্টিং এ একটা প্রবলেম হয়ে যাচ্ছিল। তো টাকার একটা অভাবে গিয়ে আমাদের চেয়ারম্যান শুভজিৎ আমাদেরকে 25,000 দিয়ে হেল্প করে, যেটা হচ্ছে আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট না, ডাইরেক্টলি।
যে কোনো কিছু না করে কিভাবে এই কোম্পানিটাকে টেস্টিংটাকে অন্তত ওকে করা যায়, সেই ব্যাপারে প্রথম অবস্থায় আমরা এটা নিয়ে খুব ঝামেলায় বা প্রেসারে পড়েছিলাম। আর তারপর থেকে দেখা যাচ্ছে আমরা সবাই ইনভেস্ট করি, কাজ শুরু হয়। আর এই কাজ যখন বড় পরিমাণে শুরু করতে যাই, তখন আমাদের প্রচুর রাত জেগে কাজ করতে হতো, সারা রাত জেগে থাকতাম আমরা অনেক সময়। আর মানে এমনও দেখা গেছে আমরা রোজার মাসে বাসে বসে বসে সেহরি করতাম, বা হচ্ছে অনেক সময় সেহরি করারও সুযোগ পেতাম না, কারণ হচ্ছে আমাদেরকে সকালের মধ্যে যে কয়েকটা গাড়ি প্রবলেম ছিল ওগুলাকে ওকে করে দিতে হবে, বা হচ্ছে সফটওয়্যার সিস্টেমটাকে আরো আপডেট করে দিতে হবে। এই ধরনের আমাদের উপর প্রেসার যেত। আর এছাড়া হচ্ছে কোম্পানির প্রত্যেকটা মানুষের মধ্যে, মানে যেখানে এক কথায় বলতে গেলে যেখানে ভালোবাসা মানে ঝগড়া বেশি, সেখানে কিন্তু ভালোবাসাও বেশি হয়, সম্পর্ক তত বেশি ঘনিষ্ঠ হয়। খুব প্রথম অবস্থা থেকে কিছু খুনসুটি রাগ ঝগড়া থাকছে, এইটা এইভাবে কেন হলো, এভাবে কেন হলো না। তো সবার একটা সাপোর্ট, এক সময় দেখা যায় সাপোর্টের কারণে মানে রাগ হওয়ার পরও মানে আমরা দাঁড়ায় পড়তাম, না এটা এভাবেই করা দরকার, এইভাবেই করি, এভাবে করা দরকার, এইভাবেই করি, এইভাবেই চলতে থাকতো। তো এই প্রেসার গুলো কাটায় 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 মানে প্রথম অবস্থা থেকে আমরা যথেষ্ট একটা স্ট্রাকচার মানে সিস্টেমের মধ্যে চলে আসি। আর এই স্ট্রাকচার সিস্টেমের ভিতর আসার পর আমাদের যে প্রথম কাজগুলো হয়, আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্টের জন্য অ্যাপ্লাই করতে থাকি আর কি। আর বলতে পারেন বাসার মানে একটা স্টুডেন্ট যখন ভার্সিটি লাইফের শেষের দিকে যায়, আমাদের তখন থার্ড ইয়ার চলছিল আর কি, যখন 2018 সালে। তো 19-এ আমাদের শেষ হয়। তো একটা স্টুডেন্ট যখন পড়াশোনা শেষের দিকে যায়, ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকে, জব করো বা হচ্ছে তোমার একটা ভালো ইনকামের দিকে যাওয়া উচিত, এখন ফ্যামিলির দিকে দেখা উচিত, বা হচ্ছে পরিবেশের দিকে তাকানো উচিত। তো ওই ধরনের একটা ফ্যামিলি প্রেশারও আমাদের উপর কাজ করে। তো এই ফ্যামিলি প্রেশার গুলো কাটায় কাটায় বা ফ্যামিলিকে বুঝায়, ফ্রেন্ড সার্কেলকে বুঝায়, বা কিছু আড্ডার বন্ধু বান্ধব আমাদের বা ফ্রেন্ড থাকি আমাদের, আমাদের দেখা যায় এখানে কাজ করি বা ওখানে ভার্সিটির কিছু ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, এলাকার কিছু ফ্রেন্ডের সাথে আড্ডা দিই। এই ফ্রেন্ডদের সাথেও একটা গ্যাপ আমাদের ক্রিয়েট হয়ে যায় সবার। আমরা নিজেরা নিজেদের একটা জগৎ ক্রিয়েট করে ফেলি এক সময় আর কি, যে আমরা 10 জন একসাথে আছি, দুই রুমের মধ্যে বন্দি, এক একজন এক একটা কাজ করে যাচ্ছি, দিন নাই রাত নাই, চলছে তো চলছে, ঘুম নাই। দেখা যাচ্ছে আমাদের এরকমও হয়েছে যে আমরা 4-5 জন যে 3 দিন না ঘুমাই আমরা কাজ করছি, রাতও ঘুমাই নেই, দিনও ঘুমাই নেই। কাজ করতে করতে এক সময় দেখা যাচ্ছে চোখ মুখ কালো হয়ে আর পাচ্ছি না, কিচ্ছু মাথায় কাজ করতেছে না। এক সময় ধরতে পারেন যে মোটামুটি বেহুশ হওয়ার অবস্থা, কাজ রেখে ঘুমাইছি এরপর। তো আপনি অনেক মানে গুছিয়ে বিষয়টা বললেন। যারা নবীন উদ্যোক্তা আছেন, যারা শুনছেন, তারা আসলে এটার সাথে রিলেট করতে পারবেন, বুঝতে পারবেন যে কি মানে ডেডিকেশন লেভেলটা আসলে কি পরিমাণ হতে হয়, কি আত্মত্যাগ থাকে এখানে, এবং আপনার পরিবার সমাজ অনেক কিছু উপেক্ষা করে আসলে এই কাজগুলোতে আসলে নিবিষ্টভাবে থাকলেই একটা পর্যায়ে এসে দেখা যায় যে কিছু না কিছু সাফল্য পাওয়াই যায়। তো আমাদের সাথে অনেকেই দেখছেন। মোহাম্মদ কামরুজ্জামান ভাই একটা প্রশ্ন করেছেন, ডু ইউ অ্যাকসেপ্ট অ্যাডভার্টাইজিং ফ্রম দ্য পাবলিক অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রসিডিওর? অর্থাৎ আপনারা যদি যে বিজ্ঞাপনটা নেন, সেটা বিজ্ঞাপন যদি কেউ দিতে চায়, সেক্ষেত্রে প্রসেসটা কি, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে, এটা যদি একটু বলেন সবার উদ্দেশ্যে। প্রথম বলতে চাই যে আমাদের কাছে যে কেউ বিজ্ঞাপন দিতে পারবেন, এই ব্যাপারে কোনো প্রবলেম নেই। শুধুমাত্র যেগুলো মাদকজাত দ্রব্য হতে পারে, সমাজের মানে যেগুলো খারাপ, এই ধরনের বিজ্ঞাপনটা আমরা প্রচার করি না। আর যে কোনো ধরনের বিজ্ঞাপন যে কারো হতে পারে আমরা দিই। আর এছাড়া আমাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য জাস্ট আমাদের ওয়েবসাইট aloagency.com, অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আলো, ইংলিশে এবং বাংলায় লিখলে একসাথে চলে আসবে। আর এছাড়া আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা হচ্ছে আমাদের ফোন নাম্বার, আমাদের অফিসিয়াল যে ফোন নাম্বার আছে বা ইমেল অ্যাড্রেস আছে, এখানেও আপনি ওয়েবসাইটে গেলে খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজও আছে, মিনিট ওয়াইজ, বাস ওয়াইজ বিভিন্ন ধরনের কস্টিং আছে। খুব সিম্পলি এবং খুব কম কষ্টের মধ্যেই আমরা বিজ্ঞাপনগুলো প্রচার করে থাকি, যেটা হচ্ছে আপনি টিভি চ্যানেল বা ফেসবুকের মানে যে কস্টিং, তার মধ্যেই দেখাতে পারবেন, তার কমেই। আচ্ছা, তো আশা করি কামরুজ্জামান ভাই বিষয়টি পরিষ্কার হচ্ছে, এবং আরো যারা শুনছেন সবাই জানতে পারলেন। আচ্ছা, তো আমি এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে
এই যে এত এত কি বলবো যে স্ট্রাগল বা এত সবকিছু ম্যানেজ করে নিয়ে এত দূর পর্যন্ত আসা, তো আপনাদের যে কিছু না কিছু সফলতার ঝুলিতে তো যোগ হয়েছে, তো সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। এবং আমি যতটুকু মানে আপনাদের সাথে যখন কথা হচ্ছিল যে আপনারা বিভিন্ন প্রতিযোগিতাও গিয়েছেন এর মধ্যে আপনাদের প্রতিষ্ঠানকে নিয়ে, এবং বেশ ভালো কিছু অর্জন আপনাদের ঝুলিতে আছে, সেই সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। এবং পাশাপাশি আমিও চেষ্টা করব যে কিছু ভিজুয়ালস যদি স্ক্রিনে দেখাতে পারি সবার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথম অবস্থায় আমি বাংলা লিঙ্ক সম্পর্কে বলতে চাই। তো বাংলা লিঙ্ক আইকিউ ইনকিউবেটরে আমরা অংশগ্রহণ করেছিলাম প্রথম, যেখানে হচ্ছে আপনার মেন্টরশিপ দেওয়া হয়, মানে মেন্টরিং করেন ওনারা এবং বিভিন্ন অফিস দেন। এছাড়া হচ্ছে বিভিন্ন ভাবে হেল্প করে থাকেন উদ্যোক্তাদের। তো এইখানে মোটামুটি আপনার 10,000 টিম থেকে আমরা টপ 15 টিম পর্যন্ত গিয়েছিলাম। টপ 15 টিমে যাওয়ার পর তো একই সাথে আপনার আরো একটা জায়গায় অংশগ্রহণ করি, যার কারণে হচ্ছে আমরা এই জায়গায় একটু ফোকাস কমিয়ে দেওয়ার কারণে এখান থেকে বলতে পারেন টপ 15 টিম থেকে একটু বাদ পড়ে যাই, বা হচ্ছে আমরাও চলে আসি, পরবর্তী প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করি না। তবে এইখানে যেটা হয়, আমাদেরকে টপ 15-এ থাকার কারণে এবং হচ্ছে আমাদের প্রফিট বা হচ্ছে আহ মানে অ্যামাউন্ট নিয়ে আসার কারণে, ইনকাম দেখানোর কারণে আমাদেরকে একটা ভালো সার্টিফিকেট এবং সম্মাননা প্রদান করা হয় আর কি। আর এরপরে যেটা বলতে পারি যে বাঙালি আইকিউ ইনকিউবেটরের পরবর্তীতে আমরা হচ্ছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটালের সাথে যোগাযোগ করি, যেটা হচ্ছে ড্যাফোডিল গ্রুপের আন্ডারে। এই যে এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল বা হচ্ছে ড্যাফোডিল গ্রুপের মাধ্যমে আমরা জনার্থন নামক ওনার সাথে একটা মিটিং করতে পারি। উনি হচ্ছেন ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়র অর্গানাইজেশনের সেক্রেটারি। আর ওয়ার্ল্ড ওয়াইড যে এন্টারপ্রেনিয়র গ্রুপগুলো আছে এগুলো সবাইকে নিয়ে এই অর্গানাইজেশন কাজ করে, যার সেক্রেটারি হিসেবে উনি আছেন। তো উনি আমাদের সাথে একটি মিটিং এ বসেন যে আমাদের সকল ধরনের বিজনেস পলিসি বা নলেজ জানার জন্য, এবং এই নিয়ে উনি মোটামুটি মানে আমাদের সাথে আরো কয়েকটা মিটিং করেন, এবং এইটা নিয়ে উনি ওনার যে অর্গানাইজেশন ওখানেও কথাবার্তা বলেছিলেন। এখানে স্পেশাল থ্যাঙ্কস টু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড। আর এর পরবর্তীতে আমরা বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড থেকে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট হিসেবে পাই। আর এই ইনভেস্টিং এ হচ্ছে ওনারা আমাদেরকে বিভিন্ন ধরনের মেন্টরশিপে হেল্প করেন বা হচ্ছে সাজেশন দেন, কাজে হেল্প করার ট্রাই করেন। এই হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড বলতে পারে। আচ্ছা, আর তার পরবর্তীতে আপনার রবির গল্পটা শুনতে যাচ্ছি। রবির সাথেও তো আপনারা বোধহয় একটা কম্পিটিশনে অংশ নিয়েছিলেন রবির সৌজন্যে, তো ওইটা সম্পর্কে যদি একটু বলেন। পাশাপাশি আমি ছবিটাও দেখাতে যাচ্ছি। আচ্ছা, এই ছবিটা হচ্ছে এনটিভিতে রবির যে লাইভ প্রোগ্রাম হয়, আমাদের রবি আর ভেঞ্চার নামে একটি শো হয়, যে শোতে বিভিন্ন ধরনের এন্টারপ্রেনিয়ররা অংশগ্রহণ করে। তো এইটার ব্যাপারে স্পেশালি বলতে চাই যে 15,000 টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যে 15,000 টিম থেকে মাত্র 7টা টিম ইনভেস্টমেন্ট পায়, আর যার মধ্যে আমরাও আছি। তো এই প্রোগ্রামগুলো বিভিন্ন স্টেপ বাই স্টেপ হচ্ছে ওনারা কম্পিটিটরদেরকে বাছাই করেন আর কি। তো প্রথম অবস্থায় 15,000, তারপরে 200 টিম বিভিন্ন প্রশ্ন উত্তর বা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে। তার পরবর্তীতে যে 200 টিম তাদের বিভিন্ন প্রেজেন্টেশন দেখে ওনারা হচ্ছে টপ 15 যাচাই করেন। টপ 15 দের ক্ষেত্রে কি বিষয়ে ডাইরেক্টলি লাইভ গ্র্যান্ড ফিনালে এবং হচ্ছে আপনার সেমিফাইনাল বা ফাইনাল দুটোই বলতে পারেন। সেমিফাইনালে টপ 15 থেকে টপ 10 নেন, এবং টপ 10 থেকে টপ 7 কে হচ্ছে ফাইনালে ইনভেস্টমেন্ট করা হয়। আর পরবর্তীতে শোগুলো হচ্ছে আপনার মানে হ্যাঁ সরোজ ভাই, একটু যদি আরেকটু জানতে চাই যে এই যে এনটিভিতে যে আমরা যে একটা টিভি স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছি এনটিভিতে সরাসরি, তো এই সরাসরি অংশগ্রহণ করেছিল কয়টা টিম? মানে এই টোটাল 15,000 থেকে কতজন টিম অংশগ্রহণ? কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সরি। আচ্ছা, না আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আপনার এনটিভিতে যে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এই এই প্রোগ্রামটাতে আপনাদের টোটাল যে 15,000 বললেন যে 15,000 আবেদন জমা করে, সেখান থেকে
আচ্ছা, দুঃখিত, সরোয়ার ভাই বোধহয় একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ওনার। আমরা একটু অপেক্ষা করছি, আশা করছি ভাই আবার যুক্ত হবে। আচ্ছা। সরি ভাই, সরোয়ার, আমার নেট মেবি প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এখন, এনটিভিতে আপনার সরাসরি সম্প্রচার হয়েছিল। তো এই সরাসরি সম্প্রচার যেটা হয়েছিল সেই প্রোগ্রামটিতে আপনাদের কয়জন ছিল, মানে প্রতিযোগী কয়জন ছিল? যে 15,000 যে আবেদন বললেন, সেখান থেকে কয়জনকে নিয়ে এই প্রোগ্রামটা হয়, লাইভ প্রোগ্রামটা? লাইভ প্রোগ্রাম হচ্ছে আপনার টপ 15 কে নিয়ে করা হয়, যেটা আচ্ছা। 2 স্টেপে। প্রথমটা হচ্ছে সেমিফাইনাল। তো এই 15 থেকে টপ 10 কে যাচাই করা হয় ফাইনালের জন্য। তো ফাইনালের ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টপ 10 থেকে আমরা মোটামুটি টপ 7 হিসেবে আর কি আছি। আর এই টপ 7 এর ছবি আপনি দেখতে পাচ্ছেন আর কি। আচ্ছা, পরবর্তী ছবিটাতে যাই। আহ, এটা সম্পর্কে যদি একটু বলেন, এটা কখন তোলা, বা এখানে সম্ভবত আমরা রবির সিইও কে দেখতে পাচ্ছি। এই ছবিটা হচ্ছে লাইভ শো এর আগে আমরা হচ্ছে যখন বিভিন্ন মিনিস্ট্রি থেকে আসা পার্সন, মিনিস্টার, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও, আমাদের জাজ করার যে জাজরা ছিলেন, ওনাদের সাথে বিভিন্ন ধরনের ছবি তুলি। তো এক সময় হচ্ছে রবি অ্যাজিয়েটা কোম্পানির সিইও এমডি মাহতাব আহমেদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছিল। সেই মুহূর্তে এই ছবিটা আমরা তুলি। তো এই ছবিতে হচ্ছে ওনার পাশাপাশি আমি এবং হচ্ছে আমাদের চেয়ারম্যান শুভজিৎ আছে। আর পিছনেই হচ্ছে স্টেজ দেখা যাচ্ছিল আর কি। আর হ্যাঁ, এটা ব্যাক স্টেজ ছিল আর কি, সরি। নেক্সট যেটা হচ্ছে যে এবার আমাদের এটা উইনিং সম্পর্কে একটু এর পর বলেন আর কি। হ্যাঁ, আমাদের উইনিং এর পর হচ্ছে এই ছবিটা আমি একটা ব্যানারের সামনে তুলেছিলাম। এখানে হচ্ছে আমাদের একটা সম্মাননা দেওয়া হয়, এবং হচ্ছে আপনার ডেমো চেকটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ইনভেস্টের পর আমরা এই ডেমো চেকটা ওনারা আমাদের প্রদান করেছিলেন। খুব ভালো একটা ইনভেস্টমেন্ট আমরা এখান থেকেও পেয়েছি। এবং আমাদের সাথে পার্টনারশিপে বর্তমানে রবি এশিয়াটা এবং হচ্ছে আহ, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড আছে। আচ্ছা, তো এই যে যেটা বলছিলাম যে লেগে থাকলে যে আসলে একটা সাফল্য পাওয়া যায়, তার মানে কিছু একটা হলো আপনাদের একটা অর্জনের ঝুলিতে জমা হলো, একটা ভালো ভালো একটা সাপোর্ট আপনারা পেলেন এখান থেকে। তো এখন আমাদের সাথে এই মুহূর্তে আসলে অনেকেই যুক্ত আছেন। তো আমি দু একটা প্রশ্ন নিই। মুশফিক জামিল, উনি জানতে চেয়েছেন একটা স্টার্ট আপ শুরু করার আগে কি কি স্টেপস নিতে হবে, যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করেন। এবং পাশাপাশি শ্বেতা খানম, উনি আমাদের ক্লাসমেট, উনি লিখেছেন ইওর ইন্সপিরেশন সরোয়ার বিন ইব্রাহিম। আচ্ছা, থ্যাংক ধন্যবাদ ইউ। শ্বেতা আপু, সাথে থাকবেন। আর জামিল ভাই যে প্রশ্নটা করেছেন যে একটা স্টার্ট আপ শুরু করার আগে কি কি স্টেপস নিতে হয়, বা এটা যদি আপনি আপনার অভিজ্ঞতা থেকেই শেয়ার করেন যে আপনারা কি কি স্টেপস নিয়েছিলেন, যদি একটু বলেন। স্টার্টআপ শুরু করার জন্য আসলে অনেকগুলো বিষয়ের উপর একসাথে মানে প্ল্যানিং করা উচিত। সেটা হচ্ছে যে আমরা যে ধরনের স্টার্টআপটা শুরু করতে চাচ্ছি সেটার মার্কেটের ডিমান্ড কেমন। তারপর হচ্ছে মার্কেট রিসার্চ করে যে আমাদের কি ধরনের কম্পিটিটর আছে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি। তারপর হচ্ছে আমরা যে বিজনেসটা করতে চাচ্ছি সেই বিজনেসটা চাহিদা কেমন মানুষের, যে এই বিজনেসের প্রতি মানে বিজনেস করে আমরা কিরকম প্রফিট উঠাতে পারবো আর কি মানুষ থেকে। তারপর হচ্ছে এইটার ফিউচারের দিকে আমাদের নজর দিতে হবে। আর এছাড়াও দেখা যাচ্ছে যে কোন একটা স্টার্টআপ শুরু করার জন্য আমাদের বিভিন্ন ধরনের লাইসেন্সের প্রয়োজন হয়। আমরা যখন বিজনেসে যাই, ইনকাম করার শুরুতে আমাদের টিন লাইসেন্স প্রয়োজন হয়, ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়, ভ্যাট লাইসেন্সের প্রয়োজন হয়। এরপর গভর্নমেন্টের বিভিন্ন অনুমতির প্রয়োজন হয় যদি যেটা গভর্নমেন্ট ওয়ার্কিং এর সাথে রিলেটেড থাকে। আর সবচেয়ে বেশি যে ব্যাপার তিনটাতে আমি চাপ দিব, সেই তিনটা চাপ বিষয় হচ্ছে ফার্স্ট প্ল্যানিং, সেকেন্ড হচ্ছে মার্কেট রিসার্চ, এবং থার্ড হচ্ছে আপনার টিম আপ। তো এই তিনটা জিনিস যদি থাকে, ইনশাল্লাহ যে কোনো স্টার্টআপ খুব ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবে। ধন্যবাদ সরোয়ার ভাই। তো আমার মনে হয় আরেকটা যে বিষয় হচ্ছে
আরেকটা বিষয় হচ্ছে লেগে থাকাটা জরুরি। আসলে কখনো মনোবল ভাঙলে চলে না। কারণ হচ্ছে স্টার্ট আপে প্রচুর পরিমাণে প্রথম অবস্থায় ভেঙে যায় মানুষ। যেটা হচ্ছে আমরাও অনেকবার প্রেসারিত হয়ে বা প্রেসারে পড়ে মানে কয়েকবার মনোবল ভেঙে গেছিল। দেখা গেছে যে 10 জনের মধ্যে 3 জন মনোবল ভেঙে গেছে, বাকি 7 জন আস্তে আস্তে ওদেরকে আবার মনটাকে ক্লিয়ার করে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে অন্য 3 জন হলে বাকি 7 জন মিলে তাদের মাইন্ডটাকে রিফ্রেশ করে দিচ্ছে। এইভাবে করেই আমরা এক এক করে নিজেদের মনোবলকে স্ট্রং করেছিলাম। হ্যাঁ, মানে খুব বাস্তব একটা মানে কথা বললেন যে যে একে অপরের যে টিমের মধ্যে যে কোঅর্ডিনেশন এবং একজনের মনোবল হারিয়ে গেলে আরেকজন যে সেই মনোবলটাকে আবার ফিরিয়ে আনতে হবে, এই ব্যাপারটাও থাকা প্রয়োজন। তো আশা করছি যিনি প্রশ্ন করেছেন মুশফিক জামিল এবং বাকি বাকি যারা শুনছেন সবাই একটা ধারণা পেলেন স্টার্ট আপ কিভাবে শুরু করা যায় এবং কি কি বিষয় আসলে মাথায় রাখতে হবে। তো এই লেগে থাকাটাই আসলে আমার আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় একটা উপাদান, যে লেগে থাকতে হবে এবং যতটুকু পর্যন্ত যাওয়া যায় আসলে এটা দেখতে হবে, শেষ থেকে ছাড়তে হবে, এরকম একটা মনোভাব যদি থাকে। তো এখন বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছে, তো এই যে একটা করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো এই পরিস্থিতিতে আপনাদের আমি জানি না আপনাদের কতটুকু প্রভাব ফেলছে আপনাদের এই উদ্যোগের সাথে, এবং আপনাদের সামনে এগিয়ে যাবার জন্য যে কি কি পরিকল্পনা আছে বা বর্তমানে যে প্রজেক্টগুলো আপনাদের রানিং আছে এইগুলোকে আপনারা আরো কোথায় নিয়ে যেতে চান, আরো কি কি ডেভেলপ করতে চান, সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। প্রথম বলতে চাই হচ্ছে আমাদের এই বর্তমান যে ফার্স্ট আমাদের যে প্রজেক্ট ছিল বাসে বিজ্ঞাপন, এইটা নিয়ে বলি। আমাদের ইচ্ছা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা গাড়িতে আমাদের এই বিজ্ঞাপনের সিস্টেম থাকতে হবে। ফিউচারে আমাদের এরকম একটা মানে ইচ্ছা আছে যে আমরা পুরো বাংলাদেশ আমাদের এই সেটা করবো। আর পাশাপাশি বাংলাদেশের আশেপাশে গুলাতেও যদি আমরা ঢুকতে পারি আমরা সেই চেষ্টাও করব। যেমন আহ নেপাল বলতে পারেন, ভুটান বলতে পারেন, এইসব কান্ট্রি গুলো, বা মালয়েশিয়া বলতে পারেন, ইন্দোনেশিয়া বলতে পারেন, এইসব কান্ট্রি গুলোতে যাওয়া কিন্তু বাংলাদেশের সাথে এই স্টার্টআপে কাজ করা খুব সহজ। আর এই ছাড়া হচ্ছে আমাদের ফিউচারে আরো অনেক ধরনের প্ল্যানিং আছে। প্ল্যানিং গুলো হচ্ছে সব ইউনিক ভাবে আমরা কাজ করতে চাই। যেমন হচ্ছে আমাদের যে বিজ্ঞাপন প্রতিষ্ঠান, এটাও মানে ইউনিক বলতে পারেন। কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ডে অনলি 2 জায়গায় আছে, এক হচ্ছে আপনার চায়নাতে আছে, আর এক হচ্ছে আপনার দুবাইতে আছে। আর সেকেন্ডত হচ্ছে আপনার আমাদের স্মার্ট বোর্ডটাও মোটামুটি ইউনিক, কারণ এইভাবে কন্ট্রোল নিজের কন্ট্রোলে রেখে মানে যে কোনো সময় যে কোনো কিছু শো করাটা এখনো এই সিস্টেমটা ক্রিয়েট করেন নাই নোটিশ হিসেবে। আর এছাড়া পরবর্তী যে স্টেপ গুলো আছে, আমরা দেশে এআই নিয়ে কাজ করতে চাচ্ছি। এআই এর মাধ্যমে সকল মানে বিভিন্ন ধরনের বিজনেস ইমপ্রুভ করা পসিবল আমাদের দেশে। এগুলোর প্রতি আমরা নজর দিচ্ছি। আমরা এখনই এআই এর বিভিন্ন ধরনের রিসার্চ করে যাচ্ছি, যেটা দিয়ে আমরা খুব বড় লেভেলের কোনো একটা প্রজেক্ট নিয়ে আবার আপনাদের সামনে বা সবার সামনে আসবো আশা করছি। তো এই যে আপনাদের যে প্রোডাক্টের যে কথাগুলো বললেন, তো এই যে ইউনিকনেসের যে ব্যাপারটা, তো আশা করছি যে আমরা সবাই এখান থেকে কিছু হলেও এখান থেকে শিখতে পারবো বা কিছু অনুপ্রেরণা নিয়ে যেতে পারবো আজকে লাইভ সেশন থেকে, যে এই ইউনিক ইউনিক যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো সেই কাজগুলোকে আপনারা আরো এগিয়ে নিয়ে যাবেন এবং আশা করছি ভবিষ্যতে আলোর আরো উন্নতি আমরা দেখতে পাবো। তো আজকের এই লাইভ সেশনে আপনাকে আসার জন্য সরোর ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের সাথে ছিলেন এই পুরোটার সময় দেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সরোর ভাই যদি সবার উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলতে চান তাহলে বলতে পারেন। সবার উদ্দেশ্যে এটাই বলবো যে সবাইকে আমার লাইভ সেশন দেখার জন্য ধন্যবাদ, অফি ভাইকেও ধন্যবাদ। আর এই ছাড়া আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সাথে থেকে দেশের সাথে থেকে আমি যেন বড় কিছু করতে পারি এবং দেশের উপকারে আসতে পারি, আপনাদের উপকারে আসতে পারি, সেই ব্যাপারে আমাকে সাহায্য করবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমিও সেই একই কথাই বলবো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেশনটিতে থাকবার জন্য, এবং আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখি আগামী রবিবারও ঠিক একই সময় রাত 9টায় আমার ফেসবুক প্রোফাইল থেকে পরবর্তী পর্বটি অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানটিতেও আপনাদের সবাইকে সাথে পাবো, এই শুভকামনা ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।